সিরাজগঞ্জে মেয়রের গুলিতেই নিহত হন সাংবাদিক শিমুল। দাবি স্থানীয় সংসদ সদস্যের। গ্রেফতার ৭, যারাই জড়িত থাকুক বিচারের মুখোমুখি করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতেই প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠন করা হবে জানালেন সংশ্লিষ্টরা। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে সর্বজন গ্রহণযোগ্যতা। মোসাদের কথিত এজেন্ট সাফাদির সঙ্গে ভারতে দফায় দফায় বৈঠক করেন আসলাম চৌধুরী। তথ্য প্রমাণ পাওয়ার দাবি গোয়েন্দাদের। শিগগিরই রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট। প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত লাইফ সাপোর্টে। কিছুটা উন্নতি হলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। এবং ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতেই নিহত হন সাংবাদিক শিমুল। এমন দাবি করেছেন সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলেও মূল আসামি পৌর মেয়র মিরুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে স্থানীয় ছাত্রলীগের ডাকে শনিবার আধাবেলা হরতাল পালিত হয়েছে। সিরাজগঞ্জ থেকে আরো জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে ধরে নিয়ে যাওয়া হয় ছাত্রলীগ নেতা বিজয়কে। সেই সংবাদ সংগ্রহ করতে গেলে এভাবেই এলাকাবাসী ও প্রশাসনের সামনে গুলি করেন মেয়র হালিমুল হক। এতে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শুক্রবার সকালে সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সরাসরি দায়ী করেন মেয়র মিরুকে। ছাত্রলীগের সভাপতি সেই বিজয়কে এই কালীবাড়ির মোড় থেকে মিরুর 2 ভাই তাকে কিডন্যাপ করে মারধর করতে করতে তার বাসায় নিয়ে যায়। তো মিছিলটা যখন মেয়রের বাড়ির দিকে যায় তখন মেয়র তার বাসার থেকে বন্দুক নিয়ে বের হয় শিমুল পরপর ওই বন্দুক সহ 2-3টা ছবি তোলার পর সরাসরি শিমুলকে গুলি করা হয় প্রশাসনের সামনে। প্রশাসনের বাধা উপেক্ষা করে সে গুলিটা করে, ওখানে শিমুল লুটে পড়ে। সাংবাদিক শিমুলকে হত্যার ঘটনায় শুক্রবার ও শনিবার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে অভিযুক্ত মেয়র। ইতিমধ্যেই মেয়রের ভাই ইন্টু এবং এখানে আরেকজন নেতা নাসির, এই 3 জন সহ সর্বমোট 6 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মেয়রের লাইসেন্সকৃত শটগানটি জব্দ করা হয়েছে, সাথে 43 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে এবং একটি গুলির ফাঁকা খোসা কার্তুজ এটি জব্দ করা হয়েছে এবং মেয়রকে গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ আধাবেলা হরতালের ডাক দেয়। স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও এতে সমর্থন দেন। শিমুলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সিরাজগঞ্জ প্রেস ক্লাব থেকে 3 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ আমরা চালিয়ে যাবই। আমরা দলমত নির্বিশেষে এই হত্যাকাণ্ডের এবং অবৈধ কাজকামের আমরা তীব্র নিন্দা জানাই আর এর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। এর আগে শাহজাদপুর হামিদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সাংবাদিক শিমুলের প্রথম নামাজে জানাজা হয়। এতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে নিহতের লাশ নিয়ে যাওয়া হয় উপজেলার মাদলা গ্রামে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মানববন্ধন থেকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকদের মারধর ও হত্যার প্রতিবাদ জানানো হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে সমকাল শরীর সমাবেশের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা শিমুল হত্যার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশে অতীতে সাংবাদিক হত্যা হয়েছে, তদন্তের নামে বছরের বছর কালক্ষেপণ করা হয়েছে। শিমুল হত্যাকাণ্ড নয়, যত সাংবাদিক নিহত হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কলেজের সামনেই মানববন্ধন পালিত হয়। এ সময় সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের মারধর ও হত্যার প্রতিবাদ জানান। সারা দেশের সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব হত্যার বিচার দ্রুত না করা হলে আগামীতে সাংবাদিকতা পেশা আরো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। মানববন্ধন হয়েছে ময়মনসিংহেও। প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলার সব সাংবাদিক। শিমুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যদি অবিলম্বে এই বিচার কার্যকর না হয়, আমরা ঐক্যবদ্ধভাবে সারা দেশে আন্দোলন করব। সিলেটে মানববন্ধন থেকে সাংবাদিক শিমুলের হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। এছাড়া যশোর, পঞ্চগড়, দিনাজপুর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর একটি স্কুলে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাস, তিনি কেউকে ছাড় দেন না। আপনারা দেখেছেন, হোক সে নির্বাচিত প্রতিনিধি, হোক সে কোনো উচ্চ কর্মকর্তা, হোক সে সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, কাউকে আমরা ছাড় দিচ্ছি। এবং যেই অন্যায় কাজ করেছেন তাকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করবই। যাকে যাকে ধরার তাকে যাকে ধরছে এবং যাকে যাকে বিচারের মুখোমুখি করতে হবে তাকে তাকে করছে। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে হঠাৎই অসুস্থ বোধ করেন এই বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা। পরে শুক্রবার সকালে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। তবে সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে লাইফ সাপোর্টে দেওয়া হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। এদিকে অবস্থার উন্নতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী কামরুল হক। যখন প্রস্তুতি চলতেছিল ওনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে আরেকটু স্বাস্থ্যের অবনতি ঘটায়। সাথে সাথে ওনার চিকিৎসকরা ওনাকে লাইফ সাপোর্টে নিয়ে গেছেন। ওনার হার্টবিট চলতেছে, সবই ঠিক আছে। কালকে সকালে আবার বোর্ড বসবেন সকাল 10টায়। তারপর চিকিৎসকরা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। যদি অবস্থার কিছুটা উন্নতি হয় তাহলে সাথে সাথে আমরা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাব। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, আপনি জানেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত তিনি এখন এই ল্যাব এইড হসপিটালে লাইফ সাপোর্টে আছেন। আজকে অবস্থার অবনতি হওয়ার কারণে রাত 8:30 থেকে 9টার মধ্যে ঠিক ওই সময়টিতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি বৃহস্পতিবার ফুসফুসজনিত সমস্যার কারণে ল্যাব এইড হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। এবং আজকের পরিস্থিতি বলতে পারি যে তার একমাত্র ছেলে তার সৌমেন সেন গুপ্ত এবং তার স্ত্রী এখানে রয়েছেন। এবং কিছুক্ষণ আগে ছাত্রলীগের সেক্রেটারি, কেন্দ্রীয় সেক্রেটারি জাকির হোসেন তিনি কিছুক্ষণ আগে তিনি তাকে দেখে গেছেন। এবং আমরা এই সুরঞ্জিত সেনগুপ্তর ব্যক্তিগত সহকারী কামরুল হকের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে আজকে অবস্থার অবনতি হওয়ার কারণেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তবে চিকিৎসকদের সূত্রে তিনি যেটি বলেছেন যে আগামীকাল সকাল 10টার সময় একটি মেডিকেল বোর্ড গঠন হবে। সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তাকে দেশে এখানেই রাখা হবে নাকি দেশের বাইরে রাখা হবে, তবে বাইরে নিয়ে যাওয়া হবে। তবে তিনি যেটি বলেছেন যে অবস্থার তার কিছুটা শারীরিক উন্নতি হলে আগামীকাল মেডিকেল বোর্ড গঠনের পরে
কালকেই তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে বলে এমনটি তিনি জানিয়েছেন। তবে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে বিভিন্ন আমরা শুনতে পাচ্ছি ছড়িয়ে পড়েছে যে তিনি ইতিমধ্যে মারা গেছেন। তবে ব্যক্তিগত সহকারী কামরুল হক তিনি এই তথ্যটি ভিত্তিহীন বলে জানিয়েছেন এবং বলেছেন যে সবশেষ অবস্থা কিছুক্ষণ আগেও তিনি জেনে এসেছেন যে তিনি লাইফ সাপোর্টে আছেন এবং তার হার্টবিট সচল রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ল্যাব এইড হাসপাতাল থেকে সুরঞ্জিত সেনগুপ্তের সবশেষ খবর। স্বপ্না। দর্শক, রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মুজাহিদ শুভ। তিনি জানাচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার শেষ খবরাখবর। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। কোনো রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতের ভিত্তিতে দলীয় প্রভাবমুক্ত একটি যোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম ও সার্চ কমিটির সদস্য মাসুদ আহমেদ। তারা বলেন, তর্কের খাতিরে বিরোধিতা থাকতে পারে, তবে এই কমিটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সর্বজন গ্রহণযোগ্য একটি কমিশন গঠনে। রাশেদ লিমনের রিপোর্ট। ইসি পুনর্গঠন ইস্যুতে এরই মধ্যে 3 দফা বৈঠক ও 2 দফায় 16 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মত বিনিময় করেছে সার্চ কমিটি। এরই মধ্যে নিজেদের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে কমিটি। ইলেকশন কমিশন মন্ত্রিপরিষদ সচিব বলছেন, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা আছে এমন কাউকে দেখা যাবে না চূড়ান্ত তালিকায়। বিশিষ্টজনদের মতামতকে প্রাধান্য দিয়ে মানদণ্ড ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন সার্চ কমিটির সদস্য। যদিও রাজনৈতিক দলগুলো দিয়েছে, কিন্তু ওখানে অরাজনৈতিক লোক যথেষ্ট আছে। ইন্টারনালি সবাই তো কোনো না কোনো দলের সমর্থক থাকতে পারে, যেহেতু আমরা ভোট দেই সেই হিসেবে হতে পারে, কিন্তু এক্সপোজড দলীয় পরিচয়ের লোকজনকে এখানে আনা ঠিক হবে না, এটা সবাই বলেছেন। কোন কোন মানদণ্ড অনুযায়ী যে তারা আগে কি করেছেন, তাদেরকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত অভিজ্ঞতা আছে কিনা সেটি একটি কথা, এবং যে সমস্ত সমাজ শক্তির উপর এই নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনারদের প্রভাব বিস্তার করা দরকার, ওই ধরনের ব্যক্তিকেই পাচ্ছি তো বটে, তাদের মধ্যেও প্রতিযোগিতা করে যারা শ্রেয় মনে করছি তাদেরকে তোলার চেষ্টা করছি আমরা। সর্বোচ্চ গ্রহণযোগ্যতার বিষয়টি মাথায় রেখে প্রভাব মুক্ত হয়েই এই কমিটি কাজ করছে বলে দাবি তাদের। তবে এখনো পর্যন্ত আমরা কোনো প্রভাবিত হইনি। আমরা নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারবো যে এই ব্যক্তিদেরকে কেন আমরা সুপারিশ করতে যাচ্ছি। ওনারা সবকজনই যোগ্য, দক্ষ এবং সকল মানদণ্ডে উত্তীর্ণ ব্যক্তি। এখন বিতর্ক করতে চাইলে কেউ করতে পারে, সেটা আমার বলার কিছু নেই। 8 ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রপতির কাছে 10 জনের চূড়ান্ত নাম জমা দেওয়া হবে বলে জানান তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সবার কাছে গ্রহণযোগ্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সার্চ কমিটির সদস্যরা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ে নাকি আস্থা করে নিক্ষিপ্ত হবেন তা নির্ভর করছে নির্বাচন কমিশন গঠনে কাজের স্বচ্ছতার উপর। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। মানুষের আস্থা কতটা কমে গেছে রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোর উপরে, যাদের কাছ থেকে মানুষ আশা করে। বলতে কি হবে সাধারণ মানুষ, ও যা ঠিক করে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই হবে। আমরাও সেটাই দেখতে চাই যে আসলে উনি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছেন। যদি না পারেন, ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়ে তাদের নাম লিখিত হবে। আমরা আশা করব তিনি একটি নির্বাচন কমিশন দেবেন, যে নির্বাচন কমিশন অন্তত শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে। প্রবাসের সময় আরো থাকছে। বছরে দেশে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় 1 লাখের বেশি মানুষ। তামাকজাত পণ্য ও অনিরাপদ খাবারই কারণ বলছেন গবেষকরা। সচেতনতা বাড়াতে র্যালি। দেশের বাইরের খবর। বিশ্বের 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশ বাতিল করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই নির্বাহী আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে তা স্থগিতের আদেশ দেন যুক্তরাষ্ট্রের ফেডারেল জাজ জেমস রবার্ট। এর পরপরই ওই 7টি দেশের মুসলমানদের ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার উদ্যোগ নেওয়া হয়। দেশটির পররাষ্ট্র দফতর জানায়, ওই 7 দেশের নাগরিকদের প্রায় 60,000 ভিসা আবারও কার্যকর করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এয়ারলাইন্স এরই মধ্যে ট্রাম্পের নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার অনুমতি দিয়েছে বলে জানা গেছে। এর আগে আদালতের রায়কে হাস্যকর উল্লেখ করে নিষেধাজ্ঞা পুনর্বহালের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে আদেশদাতা ফেডারেল জাজ জেমস রবার্টকে তথাকথিত বিচারক আখ্যায়িত করে তার হাস্যকর মতামত যুক্তরাষ্ট্রে আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলমাহাস্ট করোনা ও জ্যাকসন হাইটসের স্টেট সিনেটর হোজে প্যারেল্টার ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে সক্রিয় ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেট ককাসে যোগদানের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ ও প্রবাসী বাঙালিরা। সিনেটর হোজে প্যারেল্টার অভিবাসীদের স্বার্থ রক্ষায় কাজের সুবিধার্থে দল পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানালেও অর্থ ও সরকারি পদ লাভের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। এ সময় আগামী নির্বাচনে তাকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যানের কথাও জানান তারা। সে রিপাবলিকানে যোগ দিছে, যার কারণে আমাদের সিটিতে ড্যামেজ আসবে। আবার ট্রাম্পের কারণে সে সেম থিং আমাদের জ্যাকসনাইটে সেম কন্ডিশন করবে, যেভাবে এখন মুসলমানদের উপরে হানা করছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ এবং যুক্তরাষ্ট্রের সকল অভিবাসীদের সংকট ও করণীয় নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন মানবাধিকার বিষয়ক আইনজীবী শামতুলি হক। আমরা এখন দেখে নিব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন ব্রুকলিন ল স্কুলের অধ্যাপক শামতুলি হক। শামতুলি হক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব নির্বাহী আদেশ এবং সংকট। শামতুলি, আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে এক্সিকিউটিভ অর্ডার, নির্বাহী আদেশ যেটি ট্রাম্প দিয়েছে, এরপরে নানাবিধ সমস্যার তৈরি হয়েছে। বিশেষ করে 12টি নির্বাহী আদেশ এ পর্যন্ত দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনি একটু আমাদেরকে প্রাথমিকভাবে ধারণা দেবেন। বর্তমানে যেটাতে সবাই আলোচনা হচ্ছে, যেটাকে আমরা মুসলিম ব্যান বলছি, যদিও লিখিতভাবে লেখা নাই যে মুসলিমরা ব্যান, যে এখান থেকে যারা রেফিউজি আসছে, রেফিউজি অ্যাডমিশন 120 দিনের জন্য একদম সম্পূর্ণ বাধা। তো বাংলাদেশিরা সাধারণত যদিও রেফিউজি হয়ে আসে না, তারপরে এটা একটা আমাদেরকে একটু অ্যাওয়ারনেস থাকা উচিত। তো দ্বিতীয় হচ্ছে যে অলসো এক্সিকিউটিভ অর্ডারতে লেখা আছে যে বিশিষ্ট 7টা দেশ, ইরাক, ইরান, সোমালিয়া, লিবিয়া, সুদান, দেশ থেকে ওরা নন সিটিজেন, এখন এটা আমি একটু এমফাসাইজ করি, নন সিটিজেন, তার মানে গ্রিন কার্ড হোল্ডাররাও বাধা দিবে 90 ডেজ। অ্যান্ড ইনফ্যাক্ট আজকে আমরা খবর পাচ্ছি যে এয়ারপোর্টে নানান গ্রিন কার্ড হোল্ডার আর ইমিগ্রেন্টরা যারা ফেরত আসতেছে তাদেরকে আটক রাখছে এয়ারপোর্টে। তো এটা হচ্ছে আমরা যে মুসলিম ব্যানের কথা বলছি। আরেকটা হচ্ছে যে অনেক মেয়ররা, মানে যে নিউ ইয়র্ক শুদ্ধ ব্লাজিও বলছে খুব ভালো করে যে আমরা একটা হচ্ছে স্যাংচুয়ারি সিটি, মানে আমরা ইমিগ্রেন্টদেরকে আশ্রয় দিব, আমরা হেল্প করব, ডকুমেন্টে যদি কাগজপত্র না থাকলেও আমরা ইমিগ্রেশনকে হাতে দিয়ে দিব না। তো একটা এক্সিকিউটিভ অর্ডার ট্রাম্প বলছে, সেটা আগেও বলেছিল, তো এটা কোনো সারপ্রাইজ না, এমন না যে এমন কিছু একটা বার করেছে যেটা আমরা আগে শুনিনি। তো যে স্যাংচুয়ারি সিটিরা যারা কোঅপারেশন করবে না, মানে ফেডারেল গভর্নমেন্ট ইমিগ্রেশনের সাথে যোগ করবে না, তাদের থেকে আমরা টাকা নিয়ে নেব। তো আপনারা জানেন যে সিটি, স্টেট, ফেডারেল ফান্ডিং অনেক পায়, সো এই টাকাটা নেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে। এবং ওরা অথরাইজ করেছে যে যারা অবৈধ, মানে কমপ্লিটলি এখানে ইলিগাল, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে ওদেরকে প্রায়োরিটাইজ করতে এনফোর্সমেন্টে। এখানে আমাদেরকে একটুখানি ভাবতে হবে, কারণ বাংলাদেশি কমিউনিটির মধ্যে কয়েকজন আছে যাদের বর্তমানে অর্ডার ডিপোর্টেশন থাকতে পারে, তারা মোস্ট আমি বলবো ভালনারেবল, কারণ এই যে এনফোর্সমেন্টে তাদেরকে ওরা প্রায়োরিটি করবে আর কি। তো আরেকটা ব্যাপার যেটা এখনো বর্তমানে ডোমেস্টিকলি ইম্প্যাক্ট হয় নাই, বা এটাকে বলা একটা গ্যাগ অর্ডার,
এটা বেসিক্যালি যে আমেরিকান গভর্নমেন্ট বাইরে যেসব উইমেন্স অর্গানাইজেশনদেরকে টাকা দেয়, সেখানে আগে ছিল একটা পলিসি যে তারা যদি অ্যাবর্শনের সম্পর্কে যদি কিছু বলে তাদেরকে কোনো টাকা দিবে না। এটাকে বাতিল করা হয়েছে, হ্যাঁ, আবার সেটাকে আবার ফেরত এনেছে, এটাকে বলে দ্য গ্লোবাল গ্যাগ অর্ডার। বাট এটা থেকে আমরা জানি যে তাহলে উইমেন্স হেলথ মানে নারী স্বাস্থ্যের উপরে আমরা একটা বড় একটা দেখবো, এখনো হয়নি, প্রতিবন্ধকতা, হ্যাঁ আমরা এটা দেখতে পারবো। তো যে যারা আমাদের কমিউনিটিতে প্ল্যান্ড প্যারেন্টহুড ওর ফ্রি কেয়ার এর জন্য যারা চায় ওইসব ফান্ডিং গুলো ওরা আস্তে আস্তে কাটতে চাবে। মানে এক জিনিস ভালো যে নিউ ইয়র্কে সিটিতে অ্যান্ড ক্যালিফোর্নিয়াতে যেখানে একটা বাংলাদেশি কমিউনিটি বড়, সেখানে এই যে দুইটা স্টেট মেয়র গভর্নররা বলেছে যে আমরা ইমিগ্রেন্টদেরকে আমরা প্রোটেকশন দিব, হেল্প করব। যদিও ট্রাম্প বলে যে আমরা এগুলো সব নিয়ে নেবে, ওরা প্রোটেকশন দিবে, কিন্তু আমাদেরকে এটাকে আসলে পুশ করতে হবে যে যারা সবচেয়ে ক্ষতি হবে তারা যেন সব সুবিধা কিংবা হেলথ তো একটা বড় ব্যাপার, তাই না, এটা যেন ওরা পায়। বাংলাদেশ থেকে তো অনেক সংখ্যক লোক আসেন যারা বিভিন্নভাবে দেশে এসে তারপরে শরণার্থী স্ট্যাটাসের জন্য অর্থাৎ রাজনৈতিক আশ্রয় কিংবা বিভিন্ন স্ট্যাটাসের জন্য আবেদন করেন। সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এই মুসলিম ব্যানের ক্ষেত্রে? যেহেতু এই 7টি দেশের মধ্যে বাংলাদেশ না থাকলেও আমরা মানে ধরে নিব না যে পরে এটাকে এই লিস্টটাকে এক্সপ্যান্ড মানে করবে না, হ্যাঁ, তো বাংলাদেশ এটার মধ্যে থাকতে পারে, সম্ভাবনা আছে। না থাকলেও আমাদেরকে বাংলাদেশিরা আমাদেরকে খুব এটাকে ফাইট করতে হবে। কেননা আমি অনেক সময় শুনেছি যে কয়েকবার শুনেছি যে হ্যাঁ আমরা তো টেররিস্ট না, তো আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমরা যারা হয়তো আমি এর মধ্যে যে ইসলাম আইডেন্টিটি চিন্তা করি, আমরা চাবো না যে কেউ এই ব্যানের মধ্যে থাকুক, তাই না, এটা তো আনফেয়ার। তো আমরা যেহেতু বাংলাদেশিরা এই বিষয় হিউম্যান রাইটস নিয়ে খুব সচেতন, আমরা বলবো যে না এটা ঠিক না, হ্যাঁ, যে এই যে 7টি দেশ থেকে এদেরকে টার্গেট করা হচ্ছে, তো এটার মধ্যে আমাদেরকেও যোগ দিতে হবে, আমাদেরকেও এটাকে ফাইট করতে হবে। এবং আমাদেরকে ধরে নিতে পারবো না যে আমরা পরবর্তীতে আমাদের বাংলাদেশও লিঙ্ক যোগ দিতে পারে। বিকজ আপনারা মনে আছে যে 2002 and 3-তে বাংলাদেশ ওয়াজ ওয়ান অফ দ্য 26 স্পেশাল রেজিস্ট্রেশন কান্ট্রিজ। সো আমাদেরকে আগে রেজিস্ট্রেশন করেছিল, তো ওর মধ্যে আমরা ছিলাম। বাংলাদেশিরা যদি এই যে 7টা দেশের মাধ্যমে যদি আসে, তাদের পাসপোর্টে যদি এই 7টা দেশ থাকে, তাহলে তাদেরকেও বাধা দেওয়ার সম্ভাবনা আছে। এর থেকে বাঁচার উপায়টা কি? আমাদের নিউ ইয়র্ক স্টেটে 2টা সেনেটর আছে, জিলাব্রান্ড এন্ড শুমার। জিলাব্রান্ড প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট ট্রাম্পের না করে দিছে, শুমার করে নেই। আমাদেরকে শুমারকে অফিসকে ফোন করতে হবে যে এইসব অ্যাপয়েন্টমেন্ট যাদেরকে ঢুকাচ্ছে তাদের ফেডারেল এজেন্সি ট্রাম্প, তাদেরকে বাধা দিতে হবে, কারণ যাদেরকে আনতেছে তারা খুব অ্যান্টি মুসলিম, ওদের মানে পাস্টের মধ্যে লেখা আছে অ্যান্টি ইমিগ্রেন্ট। ওরা চাচ্ছে এমন একটা দেশ সেটা হচ্ছে 1950s, শুধুমাত্র যখন সাদারা ছিল, কোনো অন্য দেশে কেউ ছিল না। দে ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট টাইম। যারা আমেরিকাতে আছে, নিউ ইয়র্কে, LA-তে, ডিট্রয়েটে, টেক্সাসে, যেখানে বাংলাদেশিরা আছে থাকতে, ফেরত গেলে বাংলাদেশে যদি মানে হতাশা হয়ে যদি ভাবেন যে না থাক চলে যায়, এখানে থেকে কি লাভ, তাহলে আমরা যারা উকিল আমরা আপনাদেরকে কোনো হেল্প করতে পারবো না, কারণ যখন চলে যাবেন দেশ থেকে তখন আমরা এখানে কোনো ফাইট করতে পারবো না। এই যে 7টি দেশ যদি এক্সপ্যান্ড হয়, সেখানে আমাদেরকে বাংলাদেশ যেন না ইনক্লুড হয় সে কারণে সচেতন থাকা, সেই ক্ষেত্রে বিষয়টা কি করণীয়টা কি? আমাদের বলা উচিত যে বাংলাদেশকে যোগ দিবেন না, এবং যাদেরকে 7টা দেশ থেকে যোগ দিচ্ছেন তাদেরকে এটাকে উঠায় ফেলতে। আমাদের কমিউনিটিতে অনেকজন আছে তারা খুব নিম্ন বেতনে কাজ করে, ওদের বাসায় গেলে ওদের রেফ্রিজারেটরে খাওয়া নাই,
এটা কাছে আমার কাছে একটা কষ্ট লাগে শুনতে। অনেকে কষ্ট হবে, স্ট্রেসে থাকবে, যারা আনডকুমেন্টেড অবৈধ ওরা হয়তো ভয় পাবে কাজে যেতে। ট্রাম্পের তো 9/11-এর পরে আমরা শুনেছি যে যারা অবৈধ ছিল আর যারা ওরা কাজে যায় নাই অলমোস্ট 1 মাস। তো 1 মাসে অনেকে কাজে না গেলে তাদের বেতন নাই, খাওয়া নাই। আমাদের দায়িত্ব আমাদের নেইবারহুডে, আমাদের বিল্ডিংয়ে যেন প্রত্যেকটা পরিবারে একদিন যে একটু বাজার করে দিয়ে দিবেন। প্রশ্ন করবেন না, জিজ্ঞেস করবেন না, আবার দেখাবেন না যে ছবি তুলে আমি দিছি। এটা অপমানিত, তাই না? এইটাও কত লাভজনক। তো এই ছোট খানিকটা জিনিস আমরা অনেক কিছু করতে পারি। তো রান্না করে দিয়ে গেলাম, মানে আমাদেরকে আসলে বেসিকে আসতে হবে। আমাদেরকে আস্তে আস্তে করে এই হিউম্যানিটি, আমাদের যে মানুষ আমরা, এটাকে আমাদেরকে যেভাবে স্মরণ করতে পারি সেটা আমাদের করা উচিত আমার কাছে মনে হয়। শান্তলী হক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য এবং আমাদের এই কমিউনিটিকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ এবং যুক্তরাষ্ট্রের সকল অভিবাসীদের সংকট ও করণীয় নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন মানবাধিকার বিষয়ক আইনজীবী শান্তলী হক। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরও থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। এবারের মেলায় বিক্রি হয়েছে 113 কোটি টাকার পণ্য। প্রবাসের আরও কিছু খবর। আওয়ামী লীগের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নাল আবেদিন ভূঁইয়ার 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের একটি হল রুমে প্রবাসী নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবলীগ নেতা MH প্রিন্সের পরিচালনায় প্রবাসী নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল বশির। এতে বক্তব্য রাখেন এনামুল হক, আলমগীর হোসেন, মোহাম্মদ বাচ্চু, হারুনুর রশিদ সহ আরও অনেকে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে জেদ্দায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা কনসুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ডক্টর নজরুল ইসলাম। সারতাজুল আলমের পরিচালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিল্পী মাহফুজুর রহমান। পরে পিঠা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে চাঁদপুর সমিতি মালয়েশিয়া। শুক্রবার রাতে রাজধানী কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত চাঁদপুর সমিতি মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ সেলিম নুরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন বাংলাদেশি সমিতির নেতৃবৃন্দরা। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেহেদী আল সাফাদির সঙ্গে বৈঠক করায় চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট দেওয়া হচ্ছে শিগগিরই। গোয়েন্দারা জানিয়েছেন, ষড়যন্ত্র করতে ভারতের আগ্রা ও নয়াদিল্লির রিসোর্ট এবং এক অভিনেত্রীর বাসায় দফায় দফায় বৈঠক করে তারা। মাসিক $20,000 বিনিময়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে অংশ নিতে রাজি হন সাফাদি। কয়েক কিস্তিতে প্রতিশ্রুত অর্থের টাকাও বিদেশে পাঠানো হয়। তদন্তে ভারত সফর করে এসব তথ্যের সপক্ষে দলিল পাওয়ার দাবি করেছে গোয়েন্দারা। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। গত বছর মে মাসে ইসরায়েলি পত্রিকা জেরুজালেম অনলাইনে চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম চৌধুরী ও সে দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেহেদী আল সাফাদির সঙ্গে বৈঠকের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা বাংলাদেশের গণমাধ্যমে আলোড়ন তোলে। তার জেরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় 16 মে গ্রেপ্তার হন আসলাম চৌধুরী। মামলা তদন্ত করতে এবছর 2রা জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি শেখ নাজমুল আলমের নেতৃত্বে 4 সদস্যের একটি দল ভারত সফর করেন। সফর থেকে ফিরে তারা জানাচ্ছেন, মেহেদী আল সাফাদি ও
আসলাম চৌধুরীর মধ্যে বৈঠকগুলো হয় মার্চ মাসের 6 থেকে 9 তারিখের মধ্যে। বিজেপির এক যুব নেতার সহায়তায় প্রথম বৈঠক হয় 6 মার্চ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। 7 মার্চ বৈঠক হয় দিল্লি গেট এবং বলিউডের এক অভিনেত্রীর বাসায়। চূড়ান্ত বৈঠক হয় 9 তারিখ আগ্রার তাজ রিসোর্টে। গোয়েন্দারা জানিয়েছেন তারা প্রতিটি জায়গা থেকেই মামলার প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছেন। মেন জিনিসটা তাজ রিসোর্টে হয়েছে, এই কারণ যেহেতু কনস্টিটিউশন ক্লাব হয়েছে আর তাজ রিসোর্ট হয়েছে। তাজ রিসোর্ট যেহেতু আপনার ভূগর্ভস্থ তাদের একটা কনফারেন্স রুম, এটাতে আমরা বুঝতে পারি যে এখানেই হয়তো গোপনীয় কথাবার্তা বলেছে। এক ঢিলে দুই পাখি মারছে সে, কারণ তার সাপোর্ট দিয়ে একসাথে তার ব্যবসায়িক কর্মকাণ্ডকে সামনে তুলে আনছে, পাশাপাশি এই কাজটা করছে। এটা তো বোঝাই যাচ্ছে লোকের তালিকা দেখে। শেখ নাজমুল আলম আরো জানান, সরকার আসলে মন্ত্রী বানানোর টোপ দিয়ে ইসরায়েলি নাগরিক মেহেদী আল সাফাদির সঙ্গে ষড়যন্ত্র করতে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নির্দেশ দেওয়া হয় লন্ডনের এক বৈঠকে। আর মাসিক $20,000 চুক্তিতে ষড়যন্ত্রে নামেন সাফাদি। তিনি আরো জানান, শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে। মাসিক $20,000 চুক্তিতে তার হয়েছিল যে সে এটা নির্বাচন দিতে বাধ্য হয় সরকার, সেই ব্যবস্থা সে করে দিবে। আকস্মিক না, তাকে তো এর সাথে বৈঠক করার জন্যই তাকে লন্ডন থেকে বলেই দিয়েছিল, সে তো বলছে আমাদের। এবং সে যখন কথা বলে তারেক জিয়ার সাথে, তখন কিন্তু শাহ মোয়াজ্জেম তার সামনে ছিল। আমাদের মামলার তদন্তের যে সমস্ত জিনিস আমাদের দরকার, আমরা এখন মোটামুটি একটা পর্যায়ে আসছি, আমরা এখন দ্রুত এটাকে শেষ করে দিব। তবে এ মামলায় মেহেদী আল সাফাদি কিংবা ভারতের কেউ আসামি হচ্ছেন না বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 1,20,000 মানুষ। তার বিপরীতে একটিমাত্র বিশেষায়িত হাসপাতাল, আর সব মিলে 200 জনেরও কম ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছেন, যা বাংলাদেশে ক্যান্সারের সার্বিক ভয়াবহতা প্রকাশ করছে। তাই ক্যান্সার চিকিৎসার অবকাঠামো বাড়ানোর পাশাপাশি ক্যান্সার প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশে ক্যান্সারের ব্যাপকতা নিয়ে জাপানের জার্নাল অফ ক্লিনিক্যাল অনকোলজিতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, বাংলাদেশের 1,27,00,000 মানুষের দেহে অস্বাভাবিক কোষের বৃদ্ধি ঘটে চলছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা নিউপ্লাসিয়া নামে পরিচিত, এবং 2030 সাল নাগাদ ক্যান্সারের ঝুঁকিতে থাকবেন 2,04,00,000 মানুষ, এমন আশঙ্কার কথা বলছে এ গবেষণা। অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালে চিকিৎসা নিতে আসা 2 বছরের রোগীদের তথ্য বলছে, এখন বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 16 লাখ। আমি যখন জয়েন করি তখন 10 জন মাত্র স্পেশালিস্ট ছিল, এখন সব মিলে প্রায় 200-র মতো আছে। যথেষ্ট না, কিন্তু যারা আছে তারা তো সবাই ঢাকা কেন্দ্রিক। হাসপাতালের বেড সংখ্যা বাড়ায় লাভ নাই। আমাদের প্রস্তাব হলো যে আপনি বিভাগীয় শহরে আমরা আঞ্চলিক ক্যান্সার কেন্দ্র চাই। প্রথমত তাদের কম খরচে তারা আসতে পারবে, তাদের এই যে সেবা নেওয়ার হারটা বাড়বে, আগ্রহটা বাড়বে এবং ব্যয় কম হবে। এই জিনিসগুলো হবে, এবং তাতে কি হবে, যত তাড়াতাড়ি আসবে তত চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনাটা বাড়বে। গবেষণায় দেখা যায়, হাসপাতালে ভর্তি হওয়া মোট ক্যান্সারে আক্রান্ত 60%ই পুরুষ, যাতে 13 থেকে 18%ই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এছাড়া লিপ অ্যান্ড ওরাল ক্যান্সার 12 এবং অন্ননালীর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 8.2%, যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারকে। এমন কোনো কেমিক্যালস আর নাই যেটার মধ্যে 70টি কার্সিনোজেনিক উপাদান আছে। পুরুষের ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, গলার ক্যান্সার, মুখের ক্যান্সার সহ সকল ক্যান্সারের জন্য তামাক দায়ী। পরোক্ষ ধূমপানের কারণে মহিলারা স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বর্তমানে ক্যান্সারের ঔষধ বাংলাদেশে তৈরি করা হলেও অতিরিক্ত মূল্যের কারণে তা এখনো বেশিরভাগ ক্যান্সার রোগীর ধরাছোঁয়ার বাইরে। তাই ক্যান্সারের চিকিৎসায় সরকারের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে সরকারি ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ খাতে মাঠ পর্যায়ের দুর্নীতি শতভাগ বন্ধে জেনারেল ম্যানেজারদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার সকালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন তিনি। মাঠ পর্যায়ে যে দুর্নীতির যে বদনামটা রয়ে গেছে এখনো, সেটা শতভাগ আপনাকে সাকসেস হতে হবে, এটা শেষ করতে হবে। আমি আর্থিকভাবে লাভবান না, আমার 800 কোটি টাকা প্রফিট ছিল, তার থেকে 400 কোটি টাকা কমে গেছে, আমার লস হয়ে গেছে, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। আবাসিক খাতে বিদ্যুতের একদিনের সংযোগ আমরা করতে চাই। আপনাদের মাথায় রাখেন, আপনারা পরিকল্পনা করেন কিভাবে এটাকে দিতে পারবেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফট এক্সপো 2017 এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্যাটেলাইটের প্রায় 75% কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানান তিনি।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকারি যে কোনো নতুন প্রকল্পে দেশীয় সফটওয়্যার কোম্পানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 1 ফেব্রুয়ারি শুরু হওয়া 4 দিনব্যাপী সফট এক্সপোতে 95টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও ই-কমার্স সাইট অংশ নেয়। ওয়ারেন বাফেটের কথা অনুসারে বঙ্গবন্ধু স্যাটেলাইট ইনশাআল্লাহ এই ডিসেম্বরই উৎক্ষেপণ করা হবে এবং জেনে খুশি হবে যে আমরা কিন্তু আমাদের টার্গেটের চেয়ে পিছিয়ে নেই, আমরা বরং টার্গেটের চেয়ে এগিয়ে আছি। আমরা 75% অধিক কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের। দেশের তৈরি স্মার্টফোনের ক্ষেত্রে সফটওয়্যার এবং হার্ডওয়্যার উপর সম্পূর্ণ ট্যাক্স এক্সেম্পশন যেন দেয়া হয়। আমাদের ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের দাবি, আমি মনে হয় এটি আরো অনেক বেশি জোরদার হবে। অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিনে জমে উঠেছে মেলা। ভিড় জমিয়েছেন পাঠক, লেখক ও প্রকাশকরা। এর আগে সকাল থেকে শিশু কিশোরদের পদচারণায় মুখর ছিল শিশু প্রহর। শিশুতোষ বইয়ের পাশাপাশি সিসিমপুরের হালুম, টুকটুকি আর ইকরির সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে শিশুরা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই আয়োজন। অভিভাবকরা বলছেন, ছোটবেলা থেকেই শিশুদের সৃষ্টিশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান তারা। আয়োজকরা বলছেন, খেলা ও আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়ার কারণেই সিসিমপুর শিশুদের কাছে এত জনপ্রিয়। বাইশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 243 কোটি 44 লাখ টাকার রফতানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা। শনিবার বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি আরও জানান, এবারের মেলায় 113 কোটি 53 লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। সামগ্রিক বিক্রয়ের পরিমাণ এই বছর এই মেলায় হয়েছে 113.53 কোটি টাকা। টিআইটিএফ শুধু পণ্যের রফতানি বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ভূমিকা রাখছে তা নয়, এ মেলা দেশের পশ্চাৎ সংযোগ শিল্পের উন্নয়নে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ভারত সফর প্রসঙ্গ। টেস্টের আগে 2 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে রোববার ভারত এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেকেন্দেরাবাদের জিমখানা মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। আগামী 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে ভারত বাংলাদেশের বহুল প্রতীক্ষিত টেস্ট। এর আগে ভারত এ দলের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন টাইগাররা। ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এরই মধ্যে 2 দিন অনুশীলনও করেছে মুশফিক সাকিবরা। প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে টাইগার পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে মাঠে নামবেন আবু জায়েদ রাহি। অন্যদিকে ভারত এ দলের স্কোয়াড সাজানো হয়েছে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে। টেস্ট একাদশে থাকা অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া এবং জয়ন্ত যাদব আছেন এ দলের স্কোয়াডে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরাজগঞ্জে মেয়রের গুলিতেই নিহত হন সাংবাদিক শিমুল। দাবি স্থানীয় সংসদ সদস্যের। গ্রেফতার 7, যারাই জড়িত থাকুক বিচারের মুখোমুখি করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতেই প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠন করা হবে, জানালেন সংশ্লিষ্টরা। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে সর্বজন গ্রহণযোগ্যতা। মোসাদের কথিত এজেন্ট সাফাদির সঙ্গে ভারতে দফায় দফায় বৈঠক করেন আসলাম চৌধুরী। তথ্য প্রমাণ পাওয়ার দাবি গোয়েন্দাদের। শিগগিরই রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট। প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত লাইফ সাপোর্টে। কিছুটা উন্নতি হলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। এবং 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।